গ্রামের ভোরের আলো সব সময় অন্যরকম। পাখির গাগ, মাঠের শিশির আর ধুলো মাখা কাঁচা রাস্তা সবকিছু মিলেই তৈরি করে এক অন্যরকম প্রশান্তি। কিন্তু সেই প্রশান্তি কখনোই টের পেত না সুদীপ। ওর ভোর মানেই ছিল এক নতুন সংগ্রাম। সুদীপের বয়স তখন মাত্র 18। গ্রামের এক প্রান্তে ভাঙাচোরা টালির চালের ঘর, যেখানে মা কমলা দেবী প্রতিদিন ভোরে উঠেই সংসারের খুঁটিনাটি কাজ সামলাতেন। বাবা নেই। বাবা বছর 10 আগে কাজের খোঁজে শহরে গিয়েছিল, তারপর আর ফেরা হয়নি। কারো কাছে খবরও আসেনি। কেউ জানে না মানুষটা বেঁচে আছে না মরে গেছে। মা সবসময় বলতেন, তুই শুধু পড়াশোনা কর সুদীপ, দারিদ্র্যকে ভয় করিস না, একদিন না একদিন তোর জীবন পাল্টাবেই। কিন্তু কথাটা যত সহজ, বাস্তবতা ততটাই কঠিন। বই কেনার টাকাই থাকত না। গ্রামের স্কুলের শিক্ষকেরা পুরনো খাতা বই দিয়ে সাহায্য করতেন। গ্রামেরই এক মাস্টারমশাই প্রায়ই বলতেন, এই ছেলেটার মধ্যে আগুন আছে, কষ্ট পেলে কি হবে, ও একদিন অনেক দূর যাবে। সুদীপ পড়াশোনায় যেমন মনোযোগী, তেমনি কাজেও। মা অসুস্থ হলে সেই হাঁসমুরগি দেখাশোনা করত, মাঠে দিনমজুরের কাজ করত। সারা শরীর ক্লান্ত হয়ে যেত, তবু রাত জেগে কুপির আলোয় বই পড়া বাদ দিত না। গ্রামের সমবয়সী ছেলেরা মাঠে ফুটবল খেলত, কেউ বা আড্ডা দিত চায়ের দোকানে। কিন্তু সুদীপের কাছে খেলার মাঠ মানে খাতা কলম। তার ভেতর একটা স্বপ্ন কাজ করত। একদিন সে শহরে গিয়ে বড় কলেজে পড়বে, শিক্ষক হবে, লেখক হবে, কিংবা এমন কিছু করবে যেটা দিয়ে মানুষ তাকে চিনবে। তবে এই স্বপ্নের পথে একটাই বাধা, টাকা। সংসারে ভাত জোটানোই যখন কঠিন, তখন কলেজের ভর্তি ফি, বইপত্র, থাকা খাওয়ার খরচ কিভাবে আসবে? একদিন সন্ধ্যায় মা আর ছেলের মধ্যে কথা হচ্ছিল। মা, আমি শহরে পড়তে যাব। কিন্তু বাবা, ওখানে খরচ অনেক, আমি কি সামলাতে পারব? আমি কাজ করব মা, দিনমজুরির কাজ করব, দোকানে কাজ করব, কিছু একটা তো হবেই। তুমি শুধু আমাকে যেতে দাও। মা দীর্ঘশ্বাস ফেললেন, চোখে জল এসে গেল। তুই যদি না যাস, আমার বুকের ভেতরটা পুড়ে ছাই হয়ে যাবে। আমি চেয়েছিলাম তুই যেন বাবার মতো হারিয়ে না যাস, তুই যেন নিজের স্বপ্নটা পূরণ করিস। রাতটা যেন অন্যরকম হয়ে গেল। বাঁশঝাড়ের ভেতর দিয়ে বাতাস বইছিল, কুপির আলো দপদপ করছিল, আর সুদীপের চোখে শুধু একটাই ছবি, শহরের বড় কলেজ, যেখানে সে বই হাতে হাঁটছে আর পাশে মা হাসছে। সেই রাতেই সে ঠিক করে নিল, যত কষ্টই হোক, স্বপ্নের শহরে তাকে যেতেই হবে। শহর এই শব্দটার ভেতরে লুকিয়েছিল এক অদ্ভুত আকর্ষণ। গ্রামের মানুষদের কাছে শহর মানেই আলো, সুযোগ আর স্বপ্নের দুনিয়া। কিন্তু বাস্তবে শহরে পা রাখার সঙ্গে সঙ্গেই সুদীপ বুঝতে পারল, এটা শুধু স্বপ্ন নয়, এটা এক ভয়ঙ্কর লড়াইয়ের ময়দান। কলেজে ভর্তি হতে এক আত্মীয়ের সাহায্যে সুদীপ শহরে আসে। ভর্তি ফি দেবার মতো টাকাও জোগাড় হয়েছিল অনেক কষ্টে। মা নিজের সোনার কানের দুলটা বন্ধক রেখেছিলেন গ্রামের মহাজনের কাছে। সেই টাকাতেই ভর্তি হল শহরের একটি সরকারি কলেজে। শহরে এসে প্রথম যে ধাক্কাটা খেল, থাকার জায়গা। মেসে থাকতে গেলে মাসে অন্তত 500 টাকা চাই। খাওয়া দাওয়ার খরচ আলাদা। গ্রামের অভ্যেসে দিনে দুবার ভাত খেলেই চলে যেত। কিন্তু এখানে ভাড়া, বাজার, বইপত্র সব মিলিয়ে টাকার যেন শেষ নেই। অবশেষে এক ভাঙাচোরা মেসে জায়গা পেল। 4 জন ছেলেতে একটা ছোট ঘর। কারোর খাট আছে, কারোর নেই। সুদীপের জন্য ছিল শুধু একটা পুরনো খাটিয়ায় ছেঁড়া মশারি। তবু মনে হচ্ছিল এটাই তার স্বপ্নপথের প্রথম পদক্ষেপ। প্রথম দিন কলেজে গিয়ে বুকের ভেতর কেমন অদ্ভুত গর্বের অনুভূতি হল। চারপাশে এত মানুষ, এত পড়ুয়া, বড় বড় ভবন, সবকিছুই যেন একেবারে নতুন। ক্লাসে গিয়ে বসতেই মনে হল সে সত্যি অন্যরকম এক জগতে এসে পড়েছে। কিন্তু ক্লাস শেষে যখন টিফিনের দোকানে দামি সিঙ্গারা আর চা দেখে সে কিছুই কিনতে পারল না, তখন হঠাৎ মনে পড়ল গ্রামের মায়ের রান্না করা ভাতের কথা। পেটটা খিদেতে মোচড় দিলেও মুখে কিছু প্রকাশ করল না। সবার সঙ্গে হেসে গল্প করল, কিন্তু চুপিসারে জলের বোতল খেয়ে খিদেটা মিটিয়ে নিল। এভাবেই কয়েকদিন চলতে থাকল। দিনের বেলা কলেজ, রাতে মেসে ঘেরা। খরচ সামলাতে সে ছোটখাটো কাজ খুঁজতে শুরু করল। প্রথমে এক স্টেশনারির দোকানে খাতা গুছিয়ে দেওয়ার কাজ পেল। ঘণ্টায় তেমন কিছু টাকা দিত না, তবে বই কেনার টাকাটা জোগাড় হয়ে যেত।
সুদীপ বুঝতে পারছিল শহরের জীবন অনেকটা যুদ্ধক্ষেত্রের মতো। এখানে কেউ কারোর কষ্ট বোঝে না, কেউ কারোর পাশে দাঁড়ায় না, সবকিছুই টাকার ওপর দাঁড়িয়ে। তবু সে হার মানল না। প্রতিদিন নিজেকে বলত, এই কষ্টটাই আমাকে বড় করবে। আমি যদি এখন হাল ছাড়ি তবে স্বপ্নটা ভেঙে যাবে। মেসের অন্য ছেলেরা ছিল ভিন্ন প্রকৃতির। কেউ খেলাধুলায় মত্ত, কেউ সারাদিন সিনেমা দেখে, আবার কেউ টাকা পয়সা খরচ করে আড্ডা দেয়। সুদীপ তাদের ভিড়ে বেমানান লাগলেও অন্তরে কোথাও বন্ধুত্বের টান অনুভব করত। একদিন রাতের বেলা হঠাৎ আলো নিভে গেল মেসে। মোমবাতির আলোয় ছেলেরা সবাই আড্ডা দিতে বসল। গল্পের ফাঁকে একদিন জিজ্ঞেস করল, সুদীপ, তুই তো সারাদিন বই নিয়ে পড়ে থাকিস, খেলাধুলো করিস না কেন? সুদীপ হেসে উত্তর দিল, আমার খেলার মাঠ হল বইখাতা। আমি যদি এখন খেলাধুলো করি তবে আমার মাকে কাঁদতে হবে। এই উত্তর শুনে সবাই একবার চুপ করে গেল। তারপর হঠাৎ করতালির শব্দ উঠল ঘর জুড়ে। সেদিন প্রথমবার মনে হল সে হয়তো একেবারে একা নয়। কিন্তু শহরের জীবন এত সহজে মেনে নেওয়া যায় না। ক্লাসের পড়াশোনা যত এগোতে লাগল ততই কঠিন হয়ে উঠল তার লড়াই। প্রতিযোগিতা ভয়ঙ্কর, সবাই নিজেকে প্রমাণ করতে মরিয়া। আর এই প্রতিযোগিতার ভিড়েই ধীরে ধীরে সুদীপ বুঝতে পারল তার যাত্রা কেবল শুরু হয়েছে। শহরের জীবন যে এতটা কঠিন হবে তা আগে কল্পনাও করতে পারেনি সুদীপ। প্রথম কিছুদিনে পার্ট টাইম দোকানের কাজ, কলেজের পড়াশোনা সব মিলিয়ে বেশ ভালোই চলছিল। কিন্তু সময় যত গড়াল সমস্যাগুলো ততই ঘনীভূত হতে শুরু করল। ক্লাসের পড়াশোনা একেবারেই সহজ ছিল না। শহরের অনেক ছেলেমেয়ে নাম করা স্কুল থেকে এসে ভর্তি হয়েছে। তাদের ইংরেজি উচ্চারণ, বইপত্র আর আত্মবিশ্বাস দেখে সুদীপ কেমন যেন ভেতরে ভেতরে সংকোচ বোধ করত। মনে হতো সে যেন অন্যদের থেকে অনেক পিছিয়ে। তবু রাত জেগে পড়ত। দিনের বেলা দোকানে কাজ, তারপর ক্লাস, আর রাতে মোমবাতি বা কেরোসিন ল্যাম্পের আলোয় খাতা ভরে লেখা। মেসের অন্যরা হয়তো হাসাহাসি করত, এই ছেলে শুধু বই নিয়ে পড়ে মরে যাবে। কিন্তু সুদীপ তা কানেই তুলত না। একদিন কলেজে প্রথম বড় পরীক্ষা ছিল। বুক ভরা আশা নিয়ে পরীক্ষা দিতে গেল। প্রশ্নপত্র হাতে পেতেই মাথা ঘুরে গেল। বেশিরভাগ প্রশ্নই তার পড়া হয়নি, কিংবা ঠিকভাবে বোঝা হয়নি। অদ্ভুত এক আতঙ্কে কলম চলছিল না। চোখের সামনে ভেসে উঠছিল মায়ের মুখ, তুই শুধু পড়াশোনা কর। ফলাফল বেরোল 1 মাস পরে। সুদীপ ফেল করেছে। হাতে কাগজের ফলাফলটা নিয়ে দাঁড়িয়েছিল কলেজের গেটের সামনে। বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। মনে হচ্ছিল সব স্বপ্ন ভেঙে গেছে। সেদিন রাতে মেসে ফেরার পর সে কারোর সঙ্গে কথা বলল না। বইপত্র টেবিলে ছুঁড়ে রেখে খাটিয়ায় শুয়ে পড়ল। চোখের কোণায় জল জমে উঠছিল, কিন্তু কারোর সামনে কাঁদতে লজ্জা হচ্ছিল। ভিতরে ভিতরে একটা কণ্ঠস্বর বলছিল, তুই পারবি না, শহর তোদের মতো ছেলের জন্য নয়, ফিরে যা গ্রামে। পরদিন সকালবেলা দোকানের মালিক দেখল সুদীপ একদম চুপচাপ। কাজের ফাঁকে হঠাৎ জিজ্ঞেস করলেন, কিরে, তোকে খুব মনমরা লাগছে? সুদীপ দ্বিধা করে বলল, ভাই, আমি পরীক্ষায় ফেল করেছি। লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিলেন, তাতে কি হয়েছে? ফেল করা মানে তো শেষ না। ফেল করা মানে নতুন করে আবার শুরু করার সুযোগ। মনে রাখিস, যারা একবার পড়ে যায় তারাই উঠে দাঁড়িয়ে সবচেয়ে দূর পর্যন্ত যায়। কথাগুলো যেন বুকের ভেতর বাজল। দোকানদার মানুষটা তেমন পড়াশোনা জানেন না, কিন্তু তার মুখে যেন জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পাওয়া গেল। সেদিন রাতে আবার বই খুলল সুদীপ। চোখে জল থাকলেও ভেতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠেছিল। সে ঠিক করল, যত কষ্টই হোক পরের পরীক্ষায় সে নিজের যোগ্যতা প্রমাণ করবেই। এই অন্ধকার ব্যর্থতার ভেতরেই যেন এক আলো জ্বলে উঠল, হাল না ছাড়ার আলো। সময় ধীরে ধীরে এগোচ্ছিল। প্রথম ব্যর্থতার ধাক্কা সামলে নিয়ে নতুন করে পড়াশোনায় মন দিয়েছিল সুদীপ। সে যেন নিজেকে প্রমাণ করার জেদে নেমে পড়ল। দোকানের কাজ শেষে যত রাতই হোক সে পড়াশোনা চালিয়ে যেত। ধীরে ধীরে পড়ার ছন্দও তৈরি হচ্ছিল। কিন্তু শহরের জীবন কেবল পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানে মানুষের মুখের আড়ালে লুকিয়ে থাকে নানা রং, নানা স্বার্থ। মেসের কিছু ছেলে শুরু থেকেই ওর অধ্যবসায় দেখে ঈর্ষা করত। একদিন রাত্রে আড্ডার সময় একজন ঠাট্টা করে বলল, আরে সুদীপ, বই পড়ে কি হবে? শেষে তো তুই আমাদের মতোই দোকানদারি করবি। আরেকজন যোগ করল, হ্যাঁ, ওদের মতো গরিব ছেলের ভাগ্যে বড়লোক হওয়ার লেখা থাকে না।
সেদিন প্রথমবার ও বুঝল সদাই বন্ধু হয়ে পাশে দাঁড়ায় না। অনেক সময় মানুষ হেসে কথা বললেও অন্তরে বিষ মেখে রাখে। এর মধ্যেই কলেজে এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হল সুদীপ। তার ক্লাসে অর্পিতা নামে এক মেয়ে ছিল, শান্ত, মার্জিত আর খুবই মেধাবী। নোটস ভাগাভাগি করা, গ্রুপ স্টাডি এইসবের সূত্র ধরেই দুজনের মধ্যে আলাপ জমতে শুরু করল। অর্পিতার সঙ্গে কথা বললে সুদীপ যেন ভুলে যেত নিজের দুঃখ কষ্ট। মেয়েটি তাকে উৎসাহ দিত, বলত, তুমি পারবেন, তোমার চোখে যে জেদ দেখেছি সেটা খুব কম মানুষের থাকে। ধীরে ধীরে মনে হচ্ছিল এই অচেনা শহরে অন্তত একজন মানুষ আছে যে সত্যিই তাকে বুঝতে পারে। সুদীপের মনে এক অদ্ভুত টান তৈরি হচ্ছিল অর্পিতার প্রতি, কিন্তু এই টানই হয়ে দাঁড়াল নতুন এক ঝড়ের কারণ। ক্লাসের এক ছেলেও অর্পিতাকে পছন্দ করত। তার নাম সঞ্জয়। অত্যন্ত ধনী পরিবারের সন্তান। দামি বাইক, দামি জামাকাপড়, চারপাশে আড্ডা দেওয়ার ভিড়। অর্পিতার সঙ্গে সুদীপের বন্ধুত্ব সঞ্জয়ের চোখে কাঁটার মতো বিঁধছিল। একদিন লাইব্রেরির সামনে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে বলল, শোন, তোর মতো গরিব ছেলের স্বপ্ন দেখা মানায় না। অর্পিতা আমাদের লেভেলের মেয়ে, তোর সঙ্গে মানাবে না। সুদীপ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শান্তভাবে বলল, বন্ধুত্বের লেভেল হয় না, মানুষ হওয়ার লেভেলটাই আসল। কথাটা শুনে সঞ্জয় হেসে উঠল, কিন্তু সেই হাসির ভেতর ছিল কুৎসিত বিদ্রূপ। এরপর থেকে নানাভাবে সুদীপকে হেয় করার চেষ্টা করতে লাগল সে। অন্যদিকে মেসের ছেলেদের মধ্যেও ভাঙন শুরু হল। কেউ কেউ মুকিয়ে সুদীপের বইখাতা নষ্ট করত, কেউ বা আবার পিছনে বাজে কথা বলত। সুদীপ সব বুঝত, কিন্তু চুপ থাকত। সে জানত শহরের এই মুখোশ পরা দুনিয়ায় লড়াই মানেই একা লড়াই। তবু তার একটাই শক্তি ছিল, মায়ের কথা মনে রাখা। তুই শুধু পড়াশোনা কর সুদীপ। মানুষের মুখোশ, বিশ্বাসঘাতকতা আর অপমানের ভিড়েও সে নিজের স্বপ্ন আঁকড়ে রইল। মনে মনে প্রতিজ্ঞা করল, প্রমাণ করবে একদিন, অর্থ আর অহংকার নয়, মনের জেদই মানুষকে বড় করে তোলে। কলেজের পরীক্ষার ব্যস্ততা, দোকানের কাজ আর মেসের ঝঞ্ঝাট সব মিলিয়ে জীবনটা যেন ধীরে ধীরে এক অস্থির স্রোতে ভেসে চলছিল। সুদীপ অভ্যস্ত হয়ে উঠছিল কষ্টের সঙ্গেই। কিন্তু ভাগ্যের খেলা কখন যে কোন পথে নিয়ে যায় তা কেউই আগে বুঝতে পারে না। একদিন হঠাৎই গ্রাম থেকে খবর এলো, মা অসুস্থ। খবরটা পেয়ে বুকটা কেঁপে উঠল। মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল, সেই মা যিনি এতদিন ধরে একা কষ্ট করে তাকে বড় করেছেন। বুক ভরা ভয় আর অস্থিরতা নিয়ে সে দ্রুত গ্রামের বাড়ি ছুটল। গ্রামে পৌঁছে দেখল, ছোট্ট ঘরের মধ্যে মায়ের শয্যা, মুখ শুকনো, শরীর একেবারে কাহিল। পাশের প্রতিবেশীরা বলল, কমলাদেবীর শরীরে অনেকদিন ধরেই অসুখ বাসা বেঁধেছে, কিন্তু ডাক্তার দেখানোর মতো টাকা তো কারো হাতে ছিল না। সুদীপ মায়ের হাত ধরে বসে রইল। মা অল্পস্বরে বললেন, বাবা, আমি ভালো আছি, তুই চিন্তা করিস না, তোকে ডাকলাম শুধু একবার চোখে দেখার জন্য। চোখের কোণে জল জমে উঠল সুদীপের। সে বুঝতে পারছিল অবস্থা গুরুতর। পরদিনই ডাক্তার ডাকা হল। ডাক্তার স্পষ্ট জানালেন, চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, না হলে কিছু করা যাবে না। কিন্তু টাকা কোথায়? দোকানে কাজ করে যতটুকু সঞ্চয় করেছে তা সামান্যই। মহাজনের কাছে আবার ঋণ নেব? আগের ঋণই তো শোধ হয়নি। মায়ের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে বুক ভেঙে যাচ্ছিল। মনে হচ্ছিল সমস্ত পড়াশোনা, স্বপ্ন সবকিছু অর্থহীন যদি মাকে বাঁচাতে না পারে। দিনগুলো দুঃস্বপ্নের মতো কেটে যাচ্ছিল। চিকিৎসার খরচ মেটাতে গ্রামের জমির এক টুকরো বিক্রি করে দিল। সেই টাকায় কিছুদিন চিকিৎসা চলল। মা কিছুটা সুস্থ হলেন, কিন্তু পুরোপুরি আর সেরে উঠলেন না। এই সবের মধ্যে কলেজে তার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে গেল। মেস থেকে বন্ধুরা খবর পাঠাত, শিক্ষকরা খোঁজ নিতেন, কিন্তু সুদীপের আর মন বসত না পড়ায়। মাকে ছাড়া তার দুনিয়া যেন অচল। একদিন রাতে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মা বললেন, বাবা, তুই আবার শহরে যা।
আমার জন্যে পড়াশোনা থামিয়ে দিস না। আমি যদি নাও থাকি, তুই তোর স্বপ্নটা পূরণ করিস। সেদিন কথা বলতে পারল না সুদীপ। বুকের ভেতরটা শুধু ভেঙে যাচ্ছিল। মনে হচ্ছিল ভাগ্য যেন তার জীবনটাকে বারবার ভেঙে গড়ে নতুন করে পরীক্ষা নিচ্ছে। অস্থিরতার এই সময়ে একটা জিনিস আরও স্পষ্ট হয়ে উঠল তার কাছে। জীবনে টাকার অভাব সবচেয়ে বড় শত্রু। স্বপ্ন দেখা যতই ভালো লাগুক, বাস্তবের নাড়াই টাকা ছাড়া টিকে থাকতে দেয় না। তবুও সে ভেঙে পড়ল না। নিজের ভেতর থেকে এক অদ্ভুত শক্তি খুঁজে নিল। হয়তো এই ভাঙা গড়ার খেলাতেই জীবনের প্রকৃত শিক্ষা লুকিয়ে আছে। গ্রামের ছোট্ট ঘরে দিনগুলো যেন থেমে গিয়েছিল। মায়ের অসুস্থ শরীর নিয়ে প্রতিটি দিনই ছিল নতুন এক আশঙ্কা, নতুন এক লড়াই। ডাক্তার, ওষুধ, খরচ সব কিছুর ভার এসে পড়েছিল সুদীপের কাঁধে। কিছুদিনের জন্য শহরের কলেজ ছেড়ে দিয়ে মায়ের কাছে থেকে গিয়েছিল সে। দোকানের মালিকও বুঝতে পেরেছিলেন অবস্থাটা, তাই কাজের জায়গাটা খালি রেখেছিলেন। কিন্তু মায়ের চোখের দিকে টাটালেই বুকের ভেতর ছুরির মতো বিঁধত। সময় চলে যাচ্ছে, পড়াশোনা পিছিয়ে যাচ্ছে। এক সকালে মায়ের অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেল। সুদীপ দৌড়ে ডাক্তার আনল, কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হল। বিকেলের পরেই মায়ের নিঃশ্বাস থেমে গেল। সেদিন আকাশটা যেন আরও অন্ধকার হয়ে গিয়েছিল। গ্রামের মানুষজন এসে সান্ত্বনা দিল, কেউ কাঁধে হাত রাখল, কেউ বলল, মা ছেলে দুজনই কত কষ্ট করেছ। কিন্তু সুদীপ শুনতে পাচ্ছিল না কিছুই। তার ভেতরটা শূন্য হয়ে গিয়েছিল। মায়ের মৃত্যুর পর যেন সমস্ত পৃথিবী থেমে গেল। শহরের স্বপ্ন, কলেজ, পড়াশোনা সবকিছু অর্থহীন লাগছিল। মনে হচ্ছিল এত লড়াই করে কি হবে, যিনি তাকে স্বপ্ন দেখিয়েছিলেন তিনি তো আর নেই। কিছুদিন ঘরেই পড়ে রইল। চোখে জল আসত না, শুধু নিস্তব্ধতা। রাতের অন্ধকারে মনে হতো এই লড়াইয়ের আর মানেটা কি। কিন্তু তারপর একদিন হঠাৎই গ্রামের স্কুল থেকে খবর এলো, সেখানে শিক্ষকের অভাব, তাই গ্রাম্য শিশুদের পড়ানোর জন্য কাউকে খোঁজা হচ্ছিল। গ্রামের এক বড় ভাই সুপারিশ করেছিলেন, সুদীপ তো ভালো ছাত্র, ও পড়াতে পারবে। প্রথমে সুদীপ যেতে চায়নি, কিন্তু যখন কিছু ছোট্ট ছেলেমেয়ে এসে বলল, দাদা তুমি কি আমাদের পড়াবে, তখন বুকের ভেতর হঠাৎ এক ঝলক আলো জ্বলে উঠল। সেই দিন থেকে নতুন এক পথ শুরু হল। প্রতিদিন সকালে শিশুদের পড়াতে বসত সে। তাদের নিষ্পাপ হাসি, সরল প্রশ্নগুলো তাকে ধীরে ধীরে জীবনের দিকে ফেরাতে লাগল। মনে হচ্ছিল এটাই মায়ের শেষ ইচ্ছে ছিল, যাতে সে অন্যের জন্য কিছু করতে পারে। মা চলে গেছেন, কিন্তু রেখে গেছেন নতুন দায়িত্ব, মানুষকে আলো দেখানোর দায়িত্ব। সুদীপ বুঝল, স্বপ্ন ভেঙে গেলেও নতুন স্বপ্ন তৈরি করা যায়। সব কিছু হারিয়েও মানুষ অন্যের জীবনে আলো ছড়াতে পারে। সেদিন সন্ধ্যায় গ্রামের আকাশে সূর্য ডুবে যাচ্ছিল। লাল আভায় ভরে গিয়েছিল চারদিক। আর সেই আলোয় দাঁড়িয়ে সুদীপ মনে মনে বলল, মা, আমি হার মানব না। তোমার স্বপ্নকে আমি অন্যদের জীবনে বাঁচিয়ে রাখব। সময় থেমে থাকে না। মায়ের মৃত্যুর বেদনা বুকের গভীরে চেপে রেখে সুদীপ ধীরে ধীরে নিজের নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে লাগল। গ্রামের ছোট স্কুলে পড়ানোটা প্রথমে ছিল দায়িত্ব, কিন্তু ধীরে ধীরে সেটা তার জীবনের সবচেয়ে বড় আনন্দ হয়ে উঠল। প্রথমে ১০-১২টা ছেলেমেয়ে আসত, কেউ খালি পায়, কেউ ছেঁড়া জামা পরে, কেউ খাতার বদলে বোর্ডে চক দিয়ে লিখত। কিন্তু তাদের চোখের আলোটা ছিল সবচেয়ে বড় সম্পদ। তারা যখন অক্ষর চিনতে শিখত, গুণের নামও তা ওড়াত, বা গল্প শুনে হেসে উঠত, সুদীপার মনে হতো জীবনের আসল জেতাটা এখানেই। মাসের পর মাস কেটে গেল, সুদীপার শহরে ফিরে গেল না। তার মনে হয়েছিল পড়াশোনার স্বপ্নটা শুধু নিজের জন্য হলে হয়তো ভেঙে যেত, কিন্তু যদি সেটা অসংখ্য শিশুর জন্য হয় তবে কখনোই ভাঙবে না। সে নিজের হাতে একটা ছোট্ট স্কুল গড়ে তুলল। বাঁশ আর টিন দিয়ে বানানো ঘর, খড়ের ছাউনি, তাতেই শুরু হল নতুন বিদ্যালয়। গ্রামের মানুষও পাশে দাঁড়াল, যে যেটুকু পারল দিল। কেউ বাঁশ, কেউ খড়, কেউ আবার মাটির ঘর পরিষ্কার করে দিল। সুদীপ নিজের সমস্ত কষ্ট ভুলে গিয়ে শিশুদের মানুষ করার কাজে নেমে পড়ল। গ্রামের মেয়েরা যাদের স্কুলে পাঠানো হতো না, তাদেরও সে বোঝাল, শিক্ষা ছাড়া কারোর জীবন বদলাবে না। ধীরে ধীরে মেয়েরাও আসতে শুরু করল। একদিন বিকেলে পড়া শেষ হওয়ার পর এক ছোট্ট মেয়ে এসে বলল, দাদা,
আমি বড় হয়ে মাস্টারমশাই হব, তোমার মতো। চোখে জল চলে এলো সুদীপের। মনে হল সে মায়ের স্বপ্নটাকেই যেন বাঁচিয়ে রাখছে প্রতিটি ছাত্রছাত্রীর মধ্যে। বছরের শেষে গ্রামের মানুষজন একসাথে মিলে একটা ছোট্ট অনুষ্ঠান করল। সেখানে গ্রামের প্রবীণরা বললেন, আমরা ভেবেছিলাম এই ছেলে শহরে গিয়ে বড়লোক হবে, কিন্তু সে আমাদের গ্রামে থেকে আমাদের সন্তানদের মানুষ করছে। এর থেকে বড় কাজ আর কি হতে পারে? সেদিন আকাশের দিকে তাকিয়ে সুদীপ মনে মনে বলল, মা, তুমি কি দেখছ? তোমার ছেলে হেরে যায়নি, তোমার শেখানো আলোই আমি ছড়িয়ে দিচ্ছি প্রতিটি ছাত্রছাত্রীর মধ্যে। জীবন তাকে শিখিয়েছে, দারিদ্র্য ভাঙতে পারে না স্বপ্নকে, যদি মনের জেদ অটুট থাকে। হারানো মানুষও আমাদের ভেতরে রেখে যায় নতুন পথের দিশা। এবং জীবনের সবচেয়ে বড় জয় টাকা পয়সা বা খ্যাতি নয়, অন্যের জীবনে আলো ছড়ানো। শেষ পর্যন্ত সুদীপের যাত্রা থেমে গেল না। সে হয়ে উঠল গ্রামের আলোর পথিক, যে নিজে কষ্ট সয়ে শিখল, হার মানা মানে মৃত্যু, আর লড়ে যাওয়া মানেই সত্যিকারের বেঁচে থাকা।